নমস্কার। সৃষ্টি সুখের সান্ধ্য আড্ডায় সকলে স্বাগত। কারা কারা আছেন আমাদের কি দেখা শোনা যাচ্ছে? যারা দেখছেন বা যারা নিয়মিত দেখেন তারা একটু জানাবেন। আশা করা যায় এক একজন করে আসবেন। কেউ না কেউ নিশ্চয়ই জানাবেন যে দেখা শোনা যাচ্ছে কিনা। আশা করা যায় আমাদের দেখা এবং শোনা যাচ্ছে। তো মোটামুটি আমি ধরে নিচ্ছি যে দেখা শোনা যাচ্ছে, সেই ধরেই আড্ডা শুরু করে দিই। আজকে আমাদের সঙ্গে সৃষ্টি সুখের সান্ধ্য আড্ডায় যে দুজন আছে আমরা আগে জানিয়েছিলাম, আগে তাদের সঙ্গে পরিচয় করে দিই। পরিচয় করার কিছু নেই, আপনারা সকলেই চেনেন। আমাদের সঙ্গে আছেন তুষ্টি ভট্টাচার্য, তুষ্টিদি, এবং কৌশিক চক্রবর্তী, কৌশিকদা এবং তুষ্টিদি, তোমাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। আমি অবশ্য এখনো দেখতে পাচ্ছি না যে কোনো আছে কিনা, আশা করছি দেখা যাচ্ছে। তো যে দুটি বই নিয়ে আজকে গল্প করব বলে এলাম আমরা তিনজনে আর কি, একটা হচ্ছে তুষ্টিদির যে নতুন বই বেরোচ্ছে পদাবলী, আর কৌশিকদার যে নতুন বই সৃষ্টি সুখ থেকে প্রকাশিত হতে চলেছে সেটি হচ্ছে অন্তহীন বেদনা ঋতু। এখন দুটি বই যেহেতু দুটোই আমি পড়েছি, আমি জানি দুটো একেবারে দুই ঘরানার বই, কিন্তু দুটোর একটা কমন একটা জায়গা আছে, সেটা হচ্ছে এদের দুজনেরই এটা প্রথম গদ্য গ্রন্থ। তুষ্টিদি এবং কৌশিকদা মূলত কবিতা চর্চা বা কবি হিসাবেই আমরা তাদের চিনি, আমিও চিনি মূলত। কিন্তু এই তারা পাশাপাশি অন্য লেখালেখিও করেন, গদ্য লেখেন, প্রবন্ধ লেখেন, উপন্যাস লেখেন। এইটা তাদের দুজনের প্রথম গদ্য গ্রন্থ, এইটুকুনি মিলের জায়গা। এবার বাকি অমিল এবং অন্যান্য কি কি ভেতরে আছে সেগুলোই আমরা গল্প করতে করতে আস্তে আস্তে জানবো। তো আমি আড্ডা শুরু করছি কৌশিকদাকে দিয়ে। কৌশিকদা, এই অন্তহীন বেদনা ঋতু, অসিতদা জিজ্ঞেস করেছিল কোনটা কোন বিষয়, এখন বলেই দিই। অন্তহীন বেদনা ঋতু হচ্ছে উপন্যাস, আর তুষ্টিদির পদাবলী হচ্ছে রম্য গদ্য। তো অন্তহীন বেদনা ঋতু তুমি যে দুজনকে উৎসর্গ করেছো তার মধ্যে একজন হলেন নবারুণ ভট্টাচার্য, এবং উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ভাষাবন্ধন পত্রিকায়। তো এমনি আমরা যখন নিজেদের মধ্যে কথা বলছিলাম তখন তুমি বলছিলে যে এই উপন্যাস লেখার পিছনে নবারুণ বাবুর একটু উৎসাহ প্রেরণা আছে। আগামী 23 তারিখ নবারুণ ভট্টাচার্যের জন্মদিনও, তো আমরা যদি নবারুণ প্রসঙ্গ দিয়েই আজকের অনুষ্ঠানটা শুরু করতে পারি, এবং যদি একটু জানাও যে যখন ভাষাবন্ধনের লেখাটা লিখছিলে বা বেরোচ্ছিল তখন কিভাবে তুমি মানে নবারুণ বাবুর থেকে সেই উৎসাহ প্রেরণা পেয়েছিলে। দেখুন, ভাষাবন্ধন শুরু হওয়ার প্রথম অনেক আগে থেকেই নবরঙ্গার সঙ্গে আমার পরিচয়, ঘনিষ্ঠতা। এবার যেটা হয়েছে যে ভাষাবন্ধন বেরোনোর সঙ্গে সঙ্গে ওখানে বিভিন্ন সময় অনুবাদের কাজ, প্রবন্ধ লেখা এগুলো চলতোই। কিন্তু নবরঙ্গা বারবারই উৎসাহ দিতেন যে গদ্য লেখ, এটা গদ্য মানে একেবারেই ফিকশন গদ্য আর কি, সেটা প্রবন্ধের গদ্য নয়। এমনও হয়েছে নবরঙ্গা নিজের বই উৎসর্গ করেছেন আমার নামে, আমার সঙ্গে আরো অনেকের নামে, এবং আমাকে সেই কপিটা দেওয়ার সময় লিখেছেন যে কৌশিককে দিলাম, একদিন গদ্য লিখবে এই আশা। তো এটা নবরঙ্গা বারবারই এই যাকে বলে যে অনুপ্রেরণাটা দিতেন, প্রেশারাইজ করতেন। এবার একদিন আমি বলি ফেললাম যে দেখুন, যেটা হচ্ছে যে ওই মাথার মধ্যে অনেক কিছু পাক খায়, কিন্তু যেটা হচ্ছে যে সেটা কিভাবে দাঁড় করাবো এটা নিয়ে আমার কিছু দোলাচল আছে। তো তখন উনি একটা অসাধারণ জিনিস বলেছিলেন, যে থিওরিটা উনি ফলো করেন, যেটা পরে অনেক ইন্টারভিউতেও দেখেছি উনি বলছেন, সেটা হচ্ছে যে একটা তো যেহেতু মাথার মধ্যে কিছু জিনিস আছে, সেই কাহিনী কাঠামোটাকে বা যে বক্তব্যটা বলতে চাই, উনি বললেন যে স্ট্রেট কাট একটা কাজ কর, যে স্কিম্যাটিক ডায়াগ্রামে সেটা লিখে ফেলো, 2 লাইন 3 লাইন করে, যে এই চ্যাপ্টারে এটা রাখবো, এই চ্যাপ্টারে রাখবো। এবার সেটা অবশ্যই সেটা পরবর্তীকালে বারবার চেঞ্জ হবে, রিরাইট করার সময় চেঞ্জ হবে। যখন আলটিমেটলি হয়তো ফার্স্ট ড্রাফট লিখবো তখনই হয়তো দেখা যাবে যে সেটা পুরোপুরি একটা টপসিটারি হয়ে গেছে। কিন্তু উনি বলেন যে প্রথমেই একটা অন্তত 4 লাইন 5 লাইন করে এক একটা চ্যাপ্টারে এই থাকবে, সেটা খাড়া করে দেখলি, খাড়া করলেই দেখবি জিনিসটা তোর সামনে খুব স্পষ্ট হয়ে গেছে। তো এই স্পষ্ট হয়ে গেলে তখন দেখবি লেখাটাও স্টার্ট হয়ে গেছে। তো তখন ওইভাবেই জিনিসটাকে শুরু করা, একেবারেই ওইভাবে শুরু করা, এবং করতে করতে দেখলাম যে প্রথমে যেটা দাঁড়িয়েছিল আলটিমেটলি এখন ফাইনালি যেটা 21টা চ্যাপ্টারে দাঁড়িয়েছে, প্রথমে সেটা দাঁড়িয়েছিল 15টা চ্যাপ্টার, যে এইভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব। তারপরে একেবারেই যেটা হয় যে আমাদের বাড়িতে থাকে না যে হয়তো জেরক্স করা কাগজ, তার উল্টো দিকটা সাদা, সেগুলো আলটিমেটলি পরে কোনো না কোনো কাজে লেগেই যায়। তো ওরকম একতাড়া ওরকম কাগজে এবার সেই স্ক্রিবল ডাউন করে ফার্স্ট ড্রাফটটা শুরু হয়ে যায়, এবং করে দেখা যায় বেশ একতাড়া কাগজ জমে গেছে। তারপরে সেটা এবার সেকেন্ড ড্রাফট শুরু হয়, এবং তখন দেখতে পাই যে না, এবার ওই প্রথম ড্রাফট অনুযায়ী যে স্কিম্যাটিক ডায়াগ্রামটা ছিল
যে 15টা চ্যাপ্টার ছিল সেটা এবারে ওই মানে ওইভাবে ব্যাপারটা দাঁড়াচ্ছে না, এবার সেটা আরেকটু স্ট্রাকচারালাইজ ব্যাপারটা দাঁড়াচ্ছে। তো যেটা হয়েছিল যে এইভাবে করতে করতে প্রায় মানে 3বার লেখার পর ফাইনালি যখন থার্ড ড্রাফটটা লিখি, সেটা একটা ফর্মালি একটা ডায়েরিতে লিখি, 2টো ডায়েরিতে লিখি, সে পুরো ড্রাফটটা লেখা হয়। এবং তারপরে আমি মানে নবরুণদাকে একদিন গিয়ে বলি যে নবরুণদা এবার শেষমেশ আপনার ওই তত্ত্ব অনুযায়ী জিনিসটা দাঁড়িয়েছে। মানে যখন লেখা চলছে তখন উনি হয়তো বললেন কদ্দূর কিরে, কারণ তখন যেটা হতো ভাষাবন্ধনের অফিসে প্রায় মানে প্রত্যেক শনিবার একটা করে দুর্ধর্ষ আড্ডা বসে। তো আমি মোটামুটি মাসে 1বার কি 2বার যেতাম, কিন্তু সেখানে বিশ্ব সাহিত্যের নানা বিষয় নিয়ে, অনুবাদ চর্চা নিয়ে অনেক মানে কথা হতো, এবং সেটা একেবারেই খুব তাত্ত্বিক কথাবার্তা হতো নয়, কিন্তু সেই কথাবার্তায় অনেক কিছু উঠে আসতো আর কি। উপন্যাসের ফর্ম নিয়ে, কবিতার ফর্ম নিয়ে, সারা পৃথিবীর নানা ধরনের কবিতা নিয়ে কথা হতো। তো এবার সেখানে যেটা হলো যে ফাইনালি একদিন বললাম, উনি বললেন তাহলে পড়বো। তো আমি এবার যেটা করলাম যে এবার সে 2টো ডায়েরি নিয়ে গেলাম। উনি বললেন যে তুই এক কাজ করবি, মানে সেটা কিন্তু উনি নিজের কথা মাথায় রেখেই বললেন যে আমাকে পড়াবি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবি যে উপন্যাসটা কিন্তু অরিজিনালি প্রথমে কাউকে দিবি না, আমাকেও দিবি না, আমি হারিয়ে ফেলতে পারি, অতএব জেরক্স করতে দিবি। ভালো কথা। তো ফটোকপি করে জিনিসটাকে মানে সেলাই টেলাই করে নিয়ে গেলাম। তো উনি নিলেন, কোনো কথা বললেন না। এবং করে 1 মাস, 1.5 মাস, 2 মাস গেল, উনি কোনো কথাই বলেননি, এবং আমিও যথারীতি জিজ্ঞেস করিনি যে পড়েছেন কি পড়েননি, কারণ আমার ধারণাই ছিল যে যখন বলছেন না তাহলে ধরে নেওয়াই যায় যে ওটা মানে অবশ্যই মানে প্রথম লেখা, অতএব কিছু মানে সেভাবে দাঁড়ায়নি। তারপরে একদিন হঠাৎ করে উনি নিজেই বললেন যে ভাষাবন্ধন এটা ছাপবে এবং উৎসব সংখ্যা। তো মানে যা হয় কি, মানে সে প্রায় হাতে চাঁদ, মানে চাঁদ পাওয়ার মতন মানে জোগাড়, যে নবরুণদা ছাপছেন ভাষাবন্ধনে উৎসব সংখ্যায়, মানে 1 লপ্তে পুরো উপন্যাসটা মানে একদম। তো এবং মানে সেটা একটা দারুণ প্রাপ্তিযোগ। তো সেইটা হয়েছিল সেই মানে মানে ওই যে, এবং সেই কারণে তারপরে যখন দ্বিতীয় উপন্যাস লিখলাম সেটাও কিন্তু ওইভাবেই ওই স্ট্রাকচারাল ওই জায়গাটাকে মাথায় রেখে যে কিভাবে জিনিসটা এগোনো হবে। এবং তারপরে এই লেখাটাতে যেটা তুমি হয়তো নিশ্চয়ই খেয়াল করেছো যে অজস্র মানে কাট আপ পদ্ধতির ব্যবহার আছে, যেখানে অজস্র বিজ্ঞাপন আছে, গান আছে, কবিতার লাইন আছে, উপন্যাসের প্যারাগ্রাফ ইটসেলফ আছে। কেননা আমরা তো ওভাবেই মানে আমাদের কথোপকথনে, আমাদের জীবনযাপনে তো ওগুলো একেবারে ভীষণ রকম মিশে আছে। মানে কোথাও না কোথাও তো হয়তো মানে মানে কাউকে বলতে গেলে হয়তো বললাম সুরঞ্জনা ওইখানে যেও না, তুমি কথা কইও না ওই যুবকের সাথে, সেটা একেবারেই তখন মনে হয় যে এটা তো আমারই লাইন, আমার কথোপকথনের মধ্যে ওটা ঢুকে গেছে। তো লাইনগুলো ওভাবেই এসছে, গানও ওভাবে এসছে, সিনেমা এসছে, সিনেমার প্রচুর চিত্রনাট্যের অংশ, তারকভস্কি মানে এইরকম এসছেন, আন্তনিয়নি এসছেন, মানে এরকম জাস্ট মানে আমাদের জীবনযাপনে যেগুলো মিশে আছে আর কি। তো সেইভাবেই জিনিসটাকে লিখতে লিখতে ব্যাপারটাকে দাঁড়িয়েছিল, যার ফলে প্রথমবার যখন লিখেছিলাম তখন হয়তো মাথার মধ্যে একরকম মানে ভাবনা কাজ করছিল, দ্বিতীয়বার একরকম হয়ে যায়। তারপরে যখন প্রায় মানে বেশ কিছু মানে বছর পরে যখন মানে সৃষ্টি সুখের সঙ্গে প্রথম কথা শুরু হয়, তখন মানে ফার্স্ট প্রুফে তখন যেটা মানে ইতিমধ্যে একবার মানে 4th ড্রাফট 5th ড্রাফট লিখেছি, এবার সৃষ্টি সুখ যখন প্রুফ দিচ্ছে তখন দেখছি যে না, এবার তো এর মধ্যে এই মানে অজস্র মানে তো মনে হচ্ছে যে না এই জায়গাটা চেঞ্জ করতে হবে। সেই মানে চ্যাপ্টারটাকে ভেঙে দেওয়া, একটা চ্যাপ্টার থেকে কিছুটা অংশ নিয়ে মনে হচ্ছে না এটা এখানে ঠিক স্যুট করছে না, এটা আরেকটা জায়গায় মুভ করতে পারে, তো সেটাকে আবার নতুন করে লেখা। তো এই পুরো লেখার পদ্ধতিটা, এবং যেটা মানে দ্বিতীয় উপন্যাস লেখার সময় যেটা আমার বারবারই মনে হয়েছে যে সেটা হয়তো ওই প্রথম লেখাটার সূত্র ধরে যে শিক্ষাগুলো পেয়েছিলেন, যেটা নবরুণদা বারবার শিখিয়েছিলেন, সেটা আমার বারংবার কাজে লেগেছে। মানে আর 8-10 বছর ধরে এই উপন্যাসটাকে তুমি লালন করেছো নিজের মধ্যে। একদম তাই, একদম তাই। এবং তার কারণটা হচ্ছে যে এই উপন্যাসের যে কটা চরিত্র আছে সেই চরিত্রগুলোতে আমি আছি, আমার সঙ্গে সঙ্গে মানে আমার বন্ধুরা আছেন, আমার পরিচিত জনেরা আছেন, আমার মানে চারপাশে যারা মানে সহকর্মী জোরে যারা জড়িয়ে আছেন, বা হয়তো অচেনা চেনা অচেনা নানা ধরনের মানুষ, খবরের কাগজে পড়া এরকম মানে বহু মানুষের কথা। মানে কোনো একটি চরিত্রকে যে তুমি বলবে যে এটা আমি একা, তাও হয়তো নয়। মানে যেটা আমি বলে রয়েছে সেটা আমি এবং আরো অনেকজন, এবং যেটা অন্য কেউ রয়েছে সেটা সে এবং তার সঙ্গে আমিও। আমি এক্স্যাক্টলি প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে মানে আমার প্রশ্নের মধ্যে একটা রেখেছিলাম প্রশ্নটা, যে আমি যখন উপন্যাসটা পড়ছি, উপন্যাসের যে মূল যে নায়ক বা যার কথা বলা হচ্ছে, কথা বলা হচ্ছে, সেই কবির কথা হতে হতে একটা স্বগতকথনের চলতে 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 একটা মানে অন্তর্ঘাতের মতোই আরেকজন কেউ ঢুকে পড়তেন আর কি। সেটা একদম একদম অভিনয় অন্য কেউ না, লেখক জানি না আমরা, মানে অন্য কেউ একজন কারো আর একটা বয়ান আর একটা কথন সেটার মধ্যে ঢুকে পড়ছে। একদম একদম। কখনো মনে হচ্ছে এটা অভির উপন্যাস, কখনো মনে হচ্ছে যে ওই লোকটিরই উপন্যাস, অভি বোধহয় তার সম্প্রসারণ হয়ে আছে। এই যে মানে তার মানে এই সেলফ রেফারেন্সিয়াল এই ব্যাপারটা তৈরি করাটা, এটা কি মানে যখন তুমি পুনর্নির্মাণ করেছো তখন তার মধ্যে মাথাতেই ছিল? হ্যাঁ, তখন কিছুটা মানে অটোমেটিক্যালি এসছে, কিছুটা মানে কিছুটা সচেতন ভাবে এসছে, এবং বারবারই মানে
মানে কেন এসছে সচেতনভাবে বা মানে অটোমেটিক্যালি বলছি যে ধরো আমি তোমাকে শুধু একটা উদাহরণ দিই যে আমরা ছোটবেলাতে মানে একটা পাড়াতে এরকম হয়তো হয় না যে একটা পাড়াতে আমরা সমবয়সী 10 জন ছিলাম, মানে কেউ মানে কয়েকজন হয়তো আমার চেয়ে 1 বছরের ছোট, কয়েকজন আমার চেয়ে 1 বছরের বড়, কিন্তু আমরা একেবারে সমবয়সী। তা আমরা ছোট্টবেলা থেকে একেবারে ছোট্টবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। আমার কথা তার কথা হয়ে গেছে, তার কথা আমার কথা হয়ে গেছে। কখন মানে কোথাও না কোথাও তার ভোকাবুলারি আমার মধ্যে ঢুকে গেছে, কোথাও না কোথাও আমার বাক্য সে ব্যবহার করতে শুরু করেছে। এটা ঠিক। স্কুলে ঘটেছে, এটা মানে পাড়াতে ঘটেছে, এবং মানে কখনো না কখনো আমি নিজে আইডেন্টিফাই করতে পারিনি যে আসলে আমি কে, মানে আমি একক না আসলে আমি ওই 10 জন। যে কারণে অভিও কিন্তু মানে অভি কালেকটিভ বলে যে নির্মাণ একটা দেখা যাচ্ছে। একদমই তাই, মানে যে কারণে এখানে যে মানে যে কাহিনী কথক তার যে বক্তব্য, অভির যে বক্তব্য, সেটা কিন্তু সব মিলিয়েই একটা সময়ের বক্তব্য, মানে সেই সময় তার বয়সী আহ, মানে যে কজন যারা যেভাবে ভাবছে সে এবং তার মানে জন্য হয়তো একটা যখন এই উপন্যাসের বিভিন্ন অধ্যায়ে গিয়ে কখনো মিঠুনের প্রসঙ্গ আসছে, কখনো একদম মারাদোনার ওয়ার্ল্ড কাপের প্রসঙ্গ একদম আসছে, একদম কখনো একদম বলা হচ্ছে যে সুপার হিরোরা সবাই মানে অন্তর্বাস করেই সুপার হিরো হয়ে গেলেন, একমাত্র ব্যতিক্রম উত্তম কুমার ছুটি করে সুচিত্রা ইত্যাদি এগুলো আছে। একদম একদম এখন একদম এই ডিফারেন্স গুলো তো প্রত্যেকটা পাঠকের কাছেও তার একটা তার নিজস্ব ভলিউম একটা আয়তন নিয়ে আছে আর কি। ঠিক সেক্ষেত্রে ওই ঠিক ঠিক মেমোরিটাও নিশ্চয়ই অ্যাড্রেস হচ্ছে যে তার কাছেও তার একটা এই উপন্যাসের আরেকটা সমান্তরাল নির্মাণ নিশ্চয়ই চলতে থাকবে আর কি। ঠিক 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 একেবারেই তাই, একেবারেই তাই। মানে বেশ আমাদের সেই মানে ধরো সেই ছোটবেলাতে সেই মানে আমি বলছি যে আমরা হয়তো সেই সময়টা পেরিয়ে যাওয়া মানুষ, যে মানে যে দ্বন্দ্বটা হয়তো আমাদের আরো সিনিয়ররা করতেন, কিন্তু আমি তবুও বলছি যে ওই সময় ধরো আমি আমার খুড়তো দিদি দুজনের মধ্যে মানে তর্ক চলছে যে কে বড়, হেমন্ত না মান্না। আচ্ছা আমি হেমন্তর ফ্যান, তো আমার খুড়তো দিদি মান্নাদের ফ্যান। আমি এদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফ্যান, তো আমার খুড়তো দিদি সে উত্তম কুমারের ফ্যান। মানে দুজনের মধ্যে এই যে মানে একটা নীরব মারপিট, মানে এবং এটা শুধু যে আমার বাড়িতে হচ্ছে তা নয়, আরো অনেকের বাড়িতেই হয়তো হচ্ছে। এবার ঠিক। মানে 86 সালে প্রথম যখন মানে সচেতন ভাবে ফুটবল খেলা দেখতে বসা, তখন দেখা যায় একটি লোক যাকে ফুটবলের রাজপুত্র মনে হচ্ছে যে এছাড়া আর কেউ নেই, মানে তো হতে মানে পারে। ভগবানের মতন খেলা এরকম আর কি। তো যার ফলে তারপরে অজস্র ফুটবলার এলেও ওই যে মাথার মধ্যে মারাদোনা ঢুকে গেছেন, তো সেই মারাদোনা থেকে আমরা অন্তত আমরা হয়তো আমাদের জেনারেশন আর বেরোতে পারবো। ঠিক। হুম। এবং তারপরে যখন হ্যাঁ, তো তারা এই এটা যে পড়তে যাবেন তখন তারা এইগুলোর সঙ্গে এই একদমই তাই। দুঃসূত্র বা ওই সময়টাকে যে ধরো আইডেন্টিফাই স্কুল মানে করতে বা পারে। ধরো ওই যে মানে কলেজ পালিয়ে সিনেমা দেখতে যাওয়া, মানে স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়া, এবং মানে অজস্র সিনেমা হল, আমাদের ছোটবেলাকার সিনেমা হল যেগুলো এখন আর নেই, যেগুলো শুধুমাত্র স্মৃতি ছাড়া আর কিছু নয়। এবং মানে এই প্রত্যেকটা জিনিসই মানে, এবং ধরো বিবেকানন্দ পার্কের পাশে আড্ডা মারা, লেকের মধ্যে গিয়ে হুজ্জতি করা, মানে 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 সোজা কথা মানে ছ্যাবলামি করা, মানে যেটা হয়তো সকলের সামনে করতে পারবো না, সেটা একটা স্পেসে গিয়ে মনে হচ্ছে এসে এখানে তো কেউ দেখবে না, মানে হুম। জনসমক্ষে সিটি দিতে পারবো না, কিন্তু সিনেমা হলে অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে গিয়ে অন্ধকারে হই হই করে, মানে আমি হয়তো সিটি দিতে পারি না, আমার মুখ দিয়ে সিটি বেরোয় না, কিন্তু মানে কেউ গুরুজিও না কেউ এটুকু তো দিতে বললে পারে। অন্তত কেউ চিনে উঠতে পারবে না, মানে কারোর সামনে ধরা পড়ে যাওয়ার ভয় নেই, অথচ মনের মধ্যে তো এই বাসনাটা আছে যে ওই গুরুজিও এটা বলতে হবে, মানে এটা না বললে বোধহয় জীবনের একটা পর্যায়ে হলো না আর কি। তো এই জিনিসগুলো কিন্তু দেখবে মানে দেখবে যে মানে উপন্যাসে এগুলো এভাবেই এসছে আর কি, যে ঠিক। মানে এবং মানে এবার যদি তুমি ধরো মানে তাত্ত্বিকভাবে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করো, যে আমার হঠাৎ করে একটা কথা মনে পড়লো যে সঞ্জয় মুখোপাধ্যায়ের একটা মানে প্রবন্ধে পড়েছিলাম যে মানে লেখক যেটা লেখেন, মানে সত্যিকারের লেখক যেটা লেখেন সেটা হলো তার বাঁ হাতের লেখা, মানে যেটা তার তিনি আসলে নন, সেটা যখন তিনি লিখতে পারেন তাহলেই বোধহয় সেটা লেখা। তো এটাও হচ্ছে যে আমার যেটা হয়ে ওঠা হয়নি, যেটা জনসমক্ষে হতে দিতে পারিনি আর কি, মানে পারে। কোথাও না কোথাও তো পাড়াতে ভালো ছেলে মার্কা একটা ইমেজ হয়তো ঘটনাচক্রে থেকে গেছিল আর কি। তো সেই মানে ইমেজের বাইরে যে কাউন্টার ইমেজটা ছিল, সেটা আমার উপন্যাসে আমি প্রাণ ভরে লিখেছি আর কি। বা এর সঙ্গে আমাদের অনেক মানে ছোটবেলাকার স্মৃতিগুলো তো আছে, মানে সেই লেকের মধ্যে টয় ট্রেনে সেই লেক চক্কর দেওয়া যেটা এখন আর নেই, এই সমস্ত কিছু রেফারেন্স গুলো এসছে আর কি। মানে যারা সেই রেফারেন্সটা মানে সঙ্গে একাত্ম হতে পারবেন তারা একরকম ভাবে ভাববেন, যারা হয়তো সেটা দেখেননি বা মানে সেটা মানে শোনেননি তারা তারা এরকম ভাবে কাহিনী দেখবেন, হিসাবে কিন্তু ব্যাপারটা কাহিনী এরকমই আর কি। এই হ্যাঁ, এই প্রসঙ্গ থেকে যে জায়গাটা যা যায়, এই যে কথাটা তুমি বলছিলে যে যে তর্ক আমরা করতাম হয়তো প্রকাশ্যে নয়, তার মধ্যে একটু আড়াল থাকতো, বা হুম হুম হুম, যে যে কথাটা আমরা করে উঠতে পারতাম না, এখন একদম। গত এক দশকে এই সোশ্যাল মিডিয়া বলে বস্তুটি যখন আমাদের জীবনে যোগ হয়ে গিয়েছে, হুম তখন হুম হয়তো হুম, কোথায় এই আড়ালগুলো যেন খসে গিয়েছে, এবং একটা একদম তাই। অনবরত অনবরত তর্ক, যুক্তির ওপর যুক্তি, আপাত যুক্তি, না যুক্তি তাকেও যুক্তি বলে চাপানো ইত্যাদি ক্রমাগত ঠিক চলতে ঠিক থাকে। ঠিক। এখন আমরা যদি তুষ্টিদির কাছে যাই, তুষ্টিদির পদাবলী যদি দেখি, পদাবলীর মূল প্রবণতা হচ্ছে এটা, যে এই যে একটা সময় চলছে, যে সময়ের মধ্যে অনর্থক
তর্কাতর্কি আর কি, মানে তর্কের ওপর তর্ক, আরো তর্ক, অনর্থক তর্কাতর্কি। সেই পুরো ন্যারেটিভটাকে তুষ্টিদি খুব রম্য করতে ধরেছে। তুষ্টিদি, তোমার এই পদাবলীর নির্মাণ কবে থেকে আর কি? আগে একটু বলে দাও পদা কে? পদা কে? পদা আমার পাশেই আছে, কিন্তু পদা দেখা দেবে না বলেইছে। তার হ্যাঁ, আগে আমরাও লাইভ করার সময় ইনফ্যাক্ট জিজ্ঞেস করছিলাম যে তুমি কি সম্মুখে হ্যাঁ, আসবে? আমি তো সবসময় বলছি পদাকে নিয়ে আসবো। এবার আজকেই যে ঘটনাটা ঘটেছে শোনো, পদা পুরো একদম মিস্টার ইন্ডিয়ার মতো চেপে অদৃশ্য হয়ে রয়েছে। কারণ পদার একজন জেনুইন, মানে একটি মাত্র উচ্ছন্নে যাওয়া প্রেমিকা আছে। সে আছে, বেশ এতদিন সেই ছিল। তার কথা আজকেই পাঠক দুপুরবেলা, জানবেন আর কি, যখন বইটা প্রকাশ হবে তখন পাঠক হ্যাঁ জানবেন আমরা যে মনে মনে জানি, এবং পদা বলি ওই নিবেদিতা ঘোষ মার্জিত, তাকেই আমি উৎসর্গ করেছি। তো সেই প্রেমিকাটির সঙ্গে আজই দুপুরবেলা একজন কবি, মোনালিসা, তিনিও পদার প্রেমে আকুল হয়ে আসবেন বলছেন। এবার নাও, এবার দুইজনের লেগে গেছে। ওদের দুজনের মূর্তি দেখে পদা বলেছে, না ভাই, আমি ওই ইনভিজিবল ম্যানই থাকবো, আমি আসবো না। তো এবার পরেও, যেমন পুরুষদের নেচার পলিগামাস, এবার পরেও কি করবে অদৃশ্য হয়ে, সেটা আমি জানি না, আমার জানা দরকার। এইবার ঘটনা হচ্ছে, পদাকে মানে কিভাবে এনেছি এটা কোনোভাবেই আমি বলতে পারবো না। মানে শুধু পদা বলে নয়, মানে এটা আমার সঙ্গে বরাবর হয়। আমি কোনো লেখাই বা কোনো চরিত্রই আমার যেন হঠাৎ করে পেয়ে যাই, এরকম একটা ব্যাপার। উপন্যাসের ক্ষেত্রে হয়তো কোনো পরিকল্পনা থাকে, কিন্তু অনেক সময় চরিত্রটা হয়তো সেটা অবচেতন থাকে বা বাস্তব থেকে উঠে আসে। তো কোনো বাস্তবের চরিত্র তো বটেই, মানে বহু চরিত্রের মিশেল বলা যেতে পারে। মানে ধরো সেই 2018 সময় ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে। এবার একদল জার্মান, একদল ব্রাজিল, একদল ইতালি, এইসব নিয়ে তুমুল দরজা। এবার বড় বড় দল মনে আছে কিনা জানি না তোমার, বড় বড় দলগুলো কন্টিনিউয়াস হেরে যাচ্ছে। এবার তাদের শোক দুঃখ উথাল পাথাল অবস্থা। এবার যে হেরে যাচ্ছে তার অপোনেন্ট পার্টি তাকে আবার গাল দিচ্ছে। এই নিয়ে মানে কি কাউকে গান আনফ্রেন্ড করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, সেরকম বিচ্ছিরি অবস্থা। এবার আমি তো ওই ফুটকাটা স্বভাব, আমি আবার ওইরকম টুক 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 করে রাত্রিবেলা এক একটা করে চিমটি কাটা পোস্ট দিচ্ছিলাম। তাতে হচ্ছে কি আরো রেগে যাচ্ছে লোকজন। এবার এইরকম সময় হঠাৎ আমি বললাম, না আমার নাম দিয়ে করবো না, পদার নামটা অটোমেটিক চলে এলো মাথায়। তো সেই শুরু, এবং কন্টিনিউয়াস প্রত্যেক দিন, মানে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত রোজ পদাকে নিয়ে কিছু না কিছু রাত্রিরে লিখতাম। তো তখনও জানতাম না যে এটা কন্টিনিউ করবে। তারপর একটার পর একটা আসতেই শুরু করলো, ওই একটা নেশা চেপে গেল। এই কোনো সময় বর্ষাকাল, কোনো সময় এই খিচুড়ি, ইলিশ, চিংড়ি, দুর্গাপুজো, রাজ্যের, এবার কবি লেখকদের লড়াই, সেসব তো আছেই, গ্রুপ গোষ্ঠী, মানে কোনো ইস্যুর ব্যাপারই মানে কিছু বাদ রাখিনি। এই যে যদি এখন লিখতাম, এখন করো অবশ্যই করোনা আসতো, কি চীন আসতো, মানে যা কিছু এসেছে, মানে এবং মানে ইমরান এটা একটা সময় মানে পদাবলীর যে কথা, কন্টিনিউয়াস প্রসেস। পদার লেখা এবং তার বাকি যে লেখাগুলো সবগুলো মিলিয়ে যখন আমরা পড়ি তখন একটা বুঝতে পারি যে এই যে আমরা মানে অনর্থক একটা তর্ক বিতর্কের মধ্যে আমাদের এই সময়টা জড়িয়ে আছে, এই প্রবণতাটা কোথায় চিহ্নিত হয়ে আছে এই তোমার মানে পদাবলী। পদা এসে সিম্পলি চিমটি কেটে দিয়ে যেত যে এগুলো কি করছিস, এটা হচ্ছে মানে পদার উদ্দেশ্যই হচ্ছে লোককে আরো চালানো। আরেকজনের পরিচয় তো করিয়েই দিতে হবে, সেটা হচ্ছে মাদাম তুবো। হ্যাঁ, তার কথা বলা হয় না পদাবলীর ক্ষেত্রে। তো এই যে যারা দেখছে তাদেরকে বলি যে এই পদা এবং লেখক তারা যখন লড়াই করেন একে অপরকে যুক্তি তর্ক দিয়ে, যখন কোথাও পৌঁছানো যায় না, আলটিমেটলি যে ধরনের যুক্তি তর্কের বিন্যাস হয় তাতে কোথাও পৌঁছানো যায়ই না আর কি, যেটা চলছে এখন। এখানেও যথারীতি পদা এবং লেখক কোথাও পৌঁছতে পারেন না, একটা জায়গায় গিয়ে ঘেঁটে যায় বিষয়টা, বা এমন একটা জায়গায় পৌঁছে যেখানে গিয়ে আবার লাঠালাঠি হওয়ার উপক্রম হয়। তখন এই মাদাম তুহো বলে এক চরিত্র আসেন। একটা জিনিস খুব ইন্টারেস্টিং সুস্থিতি, জানি না তুমি মানে মানে সচেতন ভাবে কিভাবে তৈরি করেছে, একটু গল্পটা শুনবো। যে এই যে মাদাম তুহোর মতো যে চরিত্র, যে এটা মানে কি বলবো, একটা আট চালার জ্যাঠামশাই, যিনি এই থাম চুপ কর, এটা না এটা বলে একটা জ্ঞান দিয়ে চলে যায়। খুব ইন্টারেস্টিংলি যে এই চরিত্রটা, ইনি একজন নারী চরিত্র এবং তাকে তুমি একজন বিদেশি করেছো। তো এটা কি আমাদের ওই প্রবণতা যে বিদেশি কোনো কিছু একটা এসে সাব্যস্ত করে দিলে, একটা বিদেশি লিঙ্ক কি একটা বিদেশি পুরস্কার কি একটা বিদেশি কোটেশন দিয়ে দিলে আমরা থেমে যাই, এরকম একটা জায়গা থেকে স্লিপটাকে একেবারে সেইভাবেই ব্যাপারটাকে নিয়ে আসছি।
যে আমরা একজন বিদেশি কিছু বললে তার গুরুত্বটা বেশি ভাবি, বাংলায় কিছু বললে তার গুরুত্ব নেই। এবং এই অতএব যে ঠিক আছে, পথের পাঁচালীর একজন ফ্রেঞ্চ। মিউজিক বেজে উঠলো, পথের পাঁচালীর ক্ষেত্রেও সেটা সত্যি হয়েছিল যে অনেক সময় আমরা স্বীকৃতি দিইনি, তারপরে আবার যখন বিদেশ থেকে স্বীকৃতি হলো একদম, তখন আবার কেউ ব্যাপকভাবে তো ঠিক পায় না। তো মাদাম তুবর ক্ষেত্রে কি এই এই ব্যাপারটা তোমার মাথায় ছিল যে একটা এই 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 জায়গা তৈরি করা? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই ছিল যে আমি একজন বিদেশি চরিত্র আনবো যার কথা এস্টাবলিশড হবে সহজে। যদিও তাকে আমি মানে সে বহু বছর এদেশে রয়েছে, তার গায়ের চামড়াও বাদামি হয়ে গেছে পুরোপুরি, সে দিব্যি বাংলা বলে, তার বাংলায় ওই মানে একটুখানি কি বলবো সাধু মেশানো থাকে সামান্য একটু, কিন্তু দিব্যি সে বাংলা বলে। যদিও সে শাড়ি জামা কাপড় পরে না মেয়েদের মতো, সে স্কার্ট স্কার্ট পরে। তো এবার বয়স হয়েছে, অগত্যা একটা লাঠি, এবং তিনি অত্যন্ত রাগী, অত্যন্ত ক্রূর এবং খড়খড়ে মহিলা যাকে বলে একদম বাংলা কথায়, মানে যেমন সেই আগেকার খুব রাগী বুড়িরা হয় না খিটখিটে, সেই টাইপের। তো আমরা পদা এবং আমি দুজনেই অসম্ভব তাকে ভয় করি। তো তার কথা মানে এমন হয় পদা দেখলেই তাকে সাট করে কেটে করতে যায়, আমিও কোনো রকম এড়িয়ে রান্নাঘরে চা বানাতে যাই, কফি বানাতে যাই, এইসব চেষ্টা। কিন্তু মাদাম তুবু ওই অনেক সময় হচ্ছে লাঠি দিয়ে পদাকে টেনে নিয়ে এসছে, পদা অজ্ঞান হওয়ার ভান করে পড়ে রয়েছে, অনেক কাণ্ড করেছে পদা। এবং লেখকও মাঝে মাঝে মানে তার মানে লেখক এবং পদা যে ভাষা তার যে ধরনের সম্বোধন তার জন্য বরাদ্দ করেছে তাতে বোঝাই যায় যে খুব একটা ভক্তির শব্দ তার উপর ছিল না আর কি। আমার না খুব না, ইন্টারেস্টিং একেবারেই পদার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত খারাপ, অত্যন্ত বাজে। পদা অত্যন্ত বাজে লোক, আমি একদম ডেফিনেটলি এখানে ওপেনলি বলে যাচ্ছি, পদা অত্যন্ত বাজে লোক। পদার সঙ্গে আমার মানে পদার কথা উচ্চারণ করেই ঠিক নয়। এই তোমার জন্যই কিন্তু এই পদার কথা বলতে না, সবাই জানে। মানে আমি একজন মানে কলকে না পাওয়া লেখক, আমাকে কেউই তেমন চেনে না, তো পদাকে সবাই চিনে গেছে। এইটাই হলো আমার সবচেয়ে বড় ট্র্যাজেডি। না, ব্যাপারটা হচ্ছে কোলকে পাওয়া যেতে বললে তো আবার সেই সতর্কীকরণ ওয়ার্নিং এর মধ্যে পড়তে হবে। কোলকে সবসময় ভারতের পক্ষে ক্ষতিকর নয়। আচ্ছা সুষ্টিদি, আমি আগে তো প্রথম থেকেই পড়ছি আর কি, আজকেও একবার পড়ছিলাম আর কি। তো এই যে তুমি যে মানে গদ্য রীতি যেটা এটার মধ্যে করেছো, একেবারেই আমাদের কথা বলার ভাষা, বেশ কিছু এরকম ভাষা বলছে করছে পদার বে ইত্যাদি এরকম। কখনো কখনো মনে হয় যেন একটু হুতম বা কমলাকান্তের মতো খানিকটা যেন আহ, পাই কোথাও কোথাও, বা কখনো মনে হয় এমন ভাবে গল্পটা বলা হচ্ছে যেন সেই কথামৃতের যেরকম গল্প বলার একদম ঘরোয়া এটার করার আর কি। এগুলো কি তুমি যখন মানে লিখছিলে, একটা দুটো করতে করতে যখন লিখছিলে, এগুলো কি কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড এই প্রসেসটা চলছিল বা কোনোভাবে এসে গিয়েছিল? হ্যাঁ, এসে তো গেছিলই নো ডাউট, কেননা আমার মোটামুটি ওই এসে যাওয়া লেখার যে কোনো লেখা আগেই বলেছি, যে কোনো লেখাই ওই এসে যাওয়া ব্যাপারটা হয়। তো আমার এই যে মাদাম তুবু এসে বানিয়ে দিয়ে যান, তো এটা ওই বানিয়ে দেবেন বলেই আসেন, মানে খুব কি বলবো আমাদের এই ঝগড়াঝাটি বলো কি আমাদের মানে দিমাগ খুলে দেওয়া বলো, সমস্ত এই টাইপের ব্যাপার আর কি। তো মাদাম তুবুর কাজ হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। আর পদা হচ্ছে চোখে আঙুল দিয়ে কম দেখায় তা না, কিন্তু আমি আবার মানে কি বলবো বাস্তববাদী একজন লেখক, সমাজ সংসার নিয়ে আছি, অতএব আমি সব দিক মেনটেন করে চলার চেষ্টা করছি। আর পদা হচ্ছে ওইতে হেঁটে নচ্ছাটাকে বলে। তার হ্যাঁ, সবচেয়ে ভালো পদের ড্রেস সেন্সটা দেখেছো, অত্যন্ত চমৎকার। একটা সবসময় লুঙ্গি পরবে এবং তার উপর হয় একটা নাইলনের টি শার্ট, আর শীত পড়লে একটা ফুল শার্ট পরবে, তার উপর একটা চিটচিটে হাফ হাতা সোয়েটার পরবে, সোয়েটারটা সারা শীতে জীবনে খুলবে না, চান টান বাদ। আর খুব শীত পড়লে একটা মাংকি ক্যাপ, তার মধ্যে একটা কালো র্যাপার জুড়ে, আর পায়ে হয় হাওয়াই চটি নয় প্লাস্টিক চটি, ওর বাইরেও যাবে না। তো এই হলো পদার মানে এইরকম চরিত্র যার, এবং রোগা সিরিঙ্গে তোমায় বলিনি, পদার কথা বলছি। তো এবার এইরকম একটা লোককে কার পছন্দ হবে, দেখলেই তোমার মেজাজ খারাপ। তো পদা হচ্ছে আমি মানে বেসিক্যালি আমি ঠিক এইভাবেই পদাকে দেখাতে চেয়েছি, মানে যাকে দেখলেই একদম পিত্তি চটকে যায় এবং কমপ্লিটলি ডি ক্লাসড। সবচেয়ে বড় কথা এই যে ফেসবুকে এত চর্চা বলো যাই বলো ঝগড়া বলো, সবাই তো শিক্ষিত সম্প্রদায়, মধ্যবিত্ত উচ্চবিত্ত সব নিম্নবিত্ত তো নেই।
তো সেইখানে আমাদের সবকিছু একটা পলিশ ভাব থাকে, তথ্য থাকে, গুঁড়ো ব্যাপার থাকে। তো একদম ডি ক্লাস পাবলিকদের মধ্যে যে কি বলবো গুঁড়োটা থাকে, সেটা তাদের ইনবর্ন অবশ্যই। পড়াশুনোর হয়তো কেউ কেউ খুব সামান্য করেছেন বা ওই আর কি। এবার সুযোগ হয়। এদের মধ্যেও যে একটা দার্শনিকতা থাকে এবং এদের মধ্যেও যে একটা সত্যান্বেষী খোঁজ থাকে, সেই জায়গাটাই আমি কিন্তু পদার মধ্যে দিয়ে তুলে ধরতেছি। এবং এইটাই মানে এই ক্লাস পিপলের গায়ে ওই যে বললাম চিমটি কাটার উদ্দেশ্যেই এরকম একজন ডি ক্লাস পদার উদ্ভব। ঠিক, এবং সেই জন্য তার জন্য এই গদ্যরীতিটাই একদম মানে যথোপযুক্ত, যেখানে একেবারে কথ্যভঙ্গি একেবারে মানে ভাষাও সেই রকম এসছে আর কি। হ্যাঁ, একদম। এবং এই স্যাটায়ার করার জন্য তুমি নিশ্চয়ই রম্য এটা বেছে নিলে এই বিদ্রুপটা করার জন্য, নাকি? হ্যাঁ, এই এই আরেকবার বলো। সমাজের এই প্রবণতাগুলোকে, এই যে বিদ্রুপটা ছুড়ে দেওয়ার জন্যই নিশ্চয়ই তুমি স্যাটায়ারের এই ভঙ্গিটা বেছে নিলে, রম্য হ্যাঁ বলতে হ্যাঁ, গেলে। একদম এই স্যাটারটা এইরকম ভাবেই বলা, যাতে মানে এই কন্টিনিউয়াস এই যে এরা সবসময় বাণী জ্ঞান তন্ত্র এইসব দেখানো দেখানো ব্যাপার থাকে তো, বা এই যে আহ, লেখক কবিদের মধ্যে আমি সেরা, আমি পুরস্কার প্রাপ্ত, আমি উচ্চ মানের, আমি মধ্যম মানের, আমি নিম্ন মানের, এই যে এরকম পদা এক সময় বলছে মানে ধরো ওই খেলা চলছে, এবার আমার তো লেখা চলছে, তো পদা এক সময় বলেছিল লেখা আর খেলা দুটোই এক। এবার খেলা আর লেখা কি করে একই, সেটা আমি এখন পড়তে হবে তার জন্য। যাই হোক, সেটা নিশ্চয়ই পাঠকরা পরে পড়বে। তো এই যেমন একটা সময়ের একটা মানে আমরা চিহ্ন বা খুঁজে আমরা এই সময়কে চিহ্নিত করতে পারছি, যে এই অহেতুক তর্ক প্রবণতা, জাজমেন্টাল হওয়া, নীতিজ্ঞান দেওয়া, বিদেশি কোনো কিছুকেই একদম শিরোধার্য মেনে নিয়ে সেখানে হয়ে যাওয়া, এগুলো যেমন তুষ্টিদি তার মতো করে তৈরি করেছেন তার পদার চরিত্রের হাত ধরে। আমি যদি কৌশিকদার অন্তহীন বেদনা ঋতুতে পৌঁছাই, তাহলে আরেকভাবে সময়কে আমরা আবিষ্কার করতে পারবো। সেটা অনেকটা এরকম, আমি আমার পড়তে গিয়ে যা মনে হয়েছে সেটা কৌশিকদাকে বলছি, কৌশিকদা নিশ্চয়ই ভেতরে গল্পটা বলবেন। যে এই যে অভি বলে যে ছেলেটি, যাকে কখনো মনে হচ্ছে যে অভি নিজস্ব একটা চরিত্র, কখনো মনে হচ্ছে যে অভি অনেকের নির্মিত একটা চরিত্র, কখনো আমার সঙ্গে তাকে চিহ্নিত করতে পারি, কখনো আমার চেনা কারো একজনের সঙ্গে চিহ্নিত করতে পারি। এই অভি আমাদের এই পণ্য, কি বলবো, পণ্য নির্ধারিত সময়ের একেবারে বিপরীত অক্ষে দাঁড়িয়ে থাকা একটা মানুষ, এবং সে প্রায় আহ, এই পণ্য সভ্যতা আমাদের যা যা করতে বলে সবকিছুকেই সে প্রায় প্রত্যাখ্যান করে। তো খুব যে জোরালো ভাবে বলে এই আমি প্রত্যাখ্যান করলাম, এই আমি প্রতিবাদ করলাম, এরকম নয়, কিন্তু তার গোটা যে যাপনটা সেটাই কেন্দ্রকে অস্বীকার করে একটা পরিধির কাছে পৌঁছানোর যাপন। তো সেখান থেকেও আমরা একটা সময়কে চিহ্নিত করে নিতে পারি। কৌশিকদার কাছে আমার যেটা জানার, যখন তুমি এই নির্মাণ করছিলে, এই যে আমি শুনলাম 4-5 বার ধরে রিরাইট হয়েছে, 7-8 বছর ধরে তুমি বিষয়টাকে লালন করেছো, এই নির্মাণের সময় কি এই এই আখ্যানের যে এই সাম্রাজ্য নিরপেক্ষ অবস্থান, এইটা কি তখন ধীরে ধীরে আস্তে আস্তে অভির মধ্যে দিয়ে চালিয়ে দিয়েছো, বা সচেতন ভাবেই সেটাকে প্রসারিত করেছো? হ্যাঁ, মানে সেটা তো সত্যি। আহ, আসলে যেটা হচ্ছে লেখাটার পেছনে, মানে যদি তুমি বলো যে মানে হোয়াট ওয়াজ দ্য এক্সাক্ট স্পার্ক, মানে কোনটা থেকে জিনিসটা শুরু হলো, মানে সেটা হচ্ছে যে ওই সেই ভুপিন্দর সিং এর গানটা আছে না, এক আকেলা ইস শহর মে। হ্যাঁ। তো বেসিক্যালি ওইটা ছিল লেখার প্রথম মানে কেন্দ্রক আর কি। হুম। যে এই শহরে মানে প্রতি মুহূর্তেই ধরো, মানে আমি বলছি ব্যক্তিগতভাবে আমাকে আমাকে আমার জীবনযাপনের জন্য, হ্যাঁ মানে সকাল থেকে একটা রুটিন মেনে চলতেই হয়, আমিও অফিস যাই, সবকিছুই করি, কিন্তু কোথাও না কোথাও আমার যে নিজস্ব জীবনযাপন করার ইচ্ছে, বা ধরো এই সময় বসে আমি আমার মতো করে লেখা নিয়ে কথা বলছি, হয়তো অন্য সময় বই পড়তাম, হয়তো লিখতাম, মানে এই যে চারপাশের যে জীবনযাপন, এই যে পৃথিবীতে এত মানুষ, আমার চারপাশে এত মানুষ, তারা যে যে কাজগুলো করছেন তার বিপরীতে তুমি হোক, আমি হোক, পুষ্টিদি হন, মানে সকলেই তো তাদের মতো করে একটা নিজস্ব জীবনযাপন খুঁজে নিয়েছি যেটা বাকিদের সঙ্গে মেলে না, এবং সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু নিজেদের নিজেদের মতন কোথাও না কোথাও একটা আইসোলেশনে আছি, এবং সেই আইসোলেশনে আছি বলেই আসলে আমরা আমাদের মতো করে সেই কথাগুলো বলতে পারছি বা লিখতে পারছি। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে এই যে মানে ধরো এই যে চারপাশে ছোটবেলাকার সেই টয় ট্রেন, সেটা একদিন দেখলাম নেই, ছোটবেলাকার সেই রাস্তাটা নেই,
ছোটবেলাকার সেই রাস্তার মোড়টা নেই, হঠাৎ করে দেখা গেল যে সেই রাস্তার মোড়ের চরিত্রটা পাল্টে গেছে। সেই যে ধরো ট্রাম লাইনগুলো, সেই যে ঘাস জমে থাকা ট্রাম লাইন নেই। আচ্ছা, চেতলা ব্রিজের উপর থেকে যে গাছগুলো দেখা যেত সেটা হঠাৎ করে নেই। চেনা সিনেমা হলগুলো নেই। মানে এই যে প্রতি মুহূর্তে নেই, একটা একটা করে কোথাও সময়গুলো চলে যাচ্ছে, সেই স্মৃতিগুলো চলে যাচ্ছে, চারপাশের মানুষগুলো নেই, বন্ধুরা নেই, আমার সেই ভাবনাগুলো হয়তো নেই। কোথাও না কোথাও মানে আমার নিজেকেও কোথাও না কোথাও খুব মানে ঘরহীন, এই শহরের মধ্যে ঘরহীন মনে হয়। এবং সেটা কখনো কখনো মানে তুমুল ডিপ্রেশনেরও জন্ম দিয়েছে। যে তো যে কারণে উদ্বাস্তু আমরা বলি যে স্মৃতির ভেতর যে শূন্যতার থেকে যে একদমই উদ্বাস্তুর জন্ম, একদমই অভির ভেতর একদমই বারবারই তা তাড়িত হুম করেছে হুম হুম দেখতে হুম। পাচ্ছি আর কি। এবং যেটা হচ্ছে যে ধরো আমাদের ওই বন্ধুদের মধ্যে একজন, সে প্রথম মানে আমরা তো মানে মানে আমাদের মধ্যে ধরো মানে মানে একই মানে এই যে 10 জনের মধ্যে সবাই যে সমান আহ, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য সকলে ছিল তা নয়, কিন্তু আমরা একসঙ্গে মিশেছি। তো এবার ধরো আমাদের মধ্যে একজন, সে সবার আগে একটি সেলসের কাজ নিল, মানে সেটা ফর্মাল চাকরি নয়, একেবারে এরকম ফ্রি করে বেড়ানোর জিনিস। এবং সেটা সে ফ্রি করতো সাবানের প্যাকেট, গুঁড়ো সাবানের প্যাকেট। এই যে গুঁড়ো এটা সাবানের সত্যি প্যাকেট, কথাই। তার সঙ্গে ধরো সোপ অপেরা। এই যে সোপ অপেরা যে কথা, মানে যেটা আজ আছে রঙিন বুদবুদ কালকে নেই, মানে এই জায়গা থেকে ধরো মানে মানে এবার যেটা হয়েছে, এই যে কারণে অভিও এখানে দেখো মানে সাবানই বিক্রি করে, ঠিক। সেক্ষেত্রে সেখানে আমার সেই বন্ধু ঢুকে গেছে। এবার তার হয়তো কোনো ডায়লগে দেখা যাচ্ছে আমার অন্য কোনো বন্ধু ঢুকে গেছে, কোথাও হয়তো আমি ব্যক্তিগতভাবে ঢুকে গেছি। মানে এই জায়গা থেকে যে সে সাবান বিক্রি করে দিনের শেষে ক্লান্ত হয়ে ফিরে আসে, এবং সেই সাবানটা ঘষা হয়ে গেলে সে সাবানের আর কিছু থাকে না। মানে এই যে সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত, মানে দিনের শেষে সবকিছুই আছে অথচ কিছু নেই। ঠিক। হ্যাঁ মানে এবং যে কথাটা বলতে চাইছি আমার চারপাশের মানুষজনকে হয়তো সেটাও বোঝাতে পারছি না। মানুষজনের সঙ্গে মিশলে মানুষ বলছে প্রগল্ভ, মানুষজনের সঙ্গে মিশলে না মিশলে বলছে যে এ তো আত্মকেন্দ্রিক। মানে যেটা একটা সময় আমি জানি না তোমার হয়েছে কিনা, ধরো আমারও যখন ধরো মানে কলেজ জীবনের প্রথমে যখন হয়তো তখন সারাদিনই মাথার মধ্যে লেখার মানে লেখার কথা, বইয়ের কথা, সিনেমার কথা, তখন বলতো বাবা এ তো নিজেকে একটা অন্যরকম কলার তোলা একটা মানে এরকম একটা জায়গা থেকে ভাবে, মানে অহংকারী বলে ভাবে আর কি। তো সেটা সেই কারণে অনেক মানে সহপাঠী, অনেক বন্ধু বান্ধব তারা পিছিয়ে গেছেন, অনেক আত্মীয় স্বজন ভুল বুঝেছেন, মানে পাড়ার প্রতিবেশী ভেবেছেন যে এ তো নিজেকে একদম মানে অন্য গ্রহের একটা মানুষ ভাবে। মানে এই যে প্রতি মুহূর্তে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে না পারার যে যন্ত্রণা, এবং তখন নিজের সঙ্গে কমিউনিকেট করতে চাওয়া, এবং দেখা যাওয়া যে কোথাও না কোথাও সেটাও হচ্ছে না, যেটা লিখতে চাইছি সেটা হচ্ছে না, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে না, এবং আসলে মানে আলটিমেটলি কি বলতে চাইছি এটাও একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এবং প্রতি মুহূর্তে চারপাশটা কি র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, মানে তাহলে তুমি সেটা এখনো যদি দেখো গুলিয়ে যে দেওয়া হচ্ছে আর কি। মানে হ্যাঁ নিজের মানে অবস্থাটাই আজকে নিজের কাছে সকালবেলা গুলিয়ে উঠে দেওয়া। চারপাশটা যেরকম মনে হচ্ছে কালকে সকালবেলা চারপাশটা একেবারে মনে হচ্ছে পাল্টে যাচ্ছে, এবং এখন ঠিক। তো আরো বেশি পাল্টাচ্ছে। তো যে কারণে সেই জায়গাগুলোই কিন্তু বারংবার মানে অভির মধ্যে হোক, যে মানে অভির যে কাউন্টার যে অপর চরিত্রটি মানে যে কাহিনী কথক তার মধ্যে হোক, আচ্ছা মানে ধরো নিরুর চরিত্রে হোক, সেগুলো কিন্তু ওভাবেই এসছে। এবং তারা মনে হয়েছে যে ঠিক আছে মানে এই যে আমি আমার এই ছোট্ট ঘরটা, আমার একটা দামি ফ্ল্যাট না হলেও চলবে, আমার একটা ঝলমলে বাড়ি না হলেও চলবে, এবং মানে একেবারেই কাউকে ধরো কোনো রকম মানে আঘাত না করেই বলছি যে খুব ছোট্টবেলাতে মানে তখন কোনো একটি মানে বিজ্ঞাপন হতো যে ওই বাড়ি রং করা হচ্ছে এবং তারপরে বলা হচ্ছে আপনার বাড়ি হোক আপনার পরিচয়। তো তখন না মানে আমরা মানে ধরো এখন ধরো পেছনে দেখতে পাচ্ছ যে এই মানে হয়তো 14-6 মাস আগে দেয়ালটি রং করিয়েছি বলে, কিন্তু যেটা হচ্ছে যে ওরকম একটি মানে ধরো এই দক্ষিণ কলকাতার একটি পুরনো পাড়াতে, একটি পুরনো বাড়িতে, মানে প্রায় পলেস্তারা ঘষা ঘরে আমি থাকি, আমার ঝকঝকে বাড়ি নেই। তখন মনে হয়েছে তাহলে আমার তো ঝকঝকে বাড়ি নয়, তাহলে কি আমার কোনো পরিচয় নেই? পরিচয় নেই। মানে এই যে ভাবনাগুলো চলে আসতে থাকে, বা ধরো মানে সদ্য দেখছি যে মানে আমার চারপাশের জন তারা হয়তো কানে হেডফোন লাগিয়ে, সদ্য তখন ওয়াকম্যান বেরিয়েছে, ওয়াকম্যান চালিয়ে তারা গান শুনছে, আমার ওয়াকম্যান নেই। মানে এবার এই একটু ওয়াকম্যানটা দে না ভাই, মানে শুনে একটু মানে জীবন সার্থক করি। এবং স্বাভাবিকভাবেই তখন মনে হয় না না, ঠিক আছে পরে হবে। তো বা ওই ম্যাগনেটিক মানে আমাদের ছোটবেলায় হতো যে ম্যাগনেট দেওয়া পেন্সিল বক্স বেরিয়েছিল, এখন যেটা তো সত্যি কথা বলতে কি মানে এখন সব বাচ্চাদেরই আছে, আমার মেয়েরও আছে। কিন্তু মানে ধরো আমার জীবনে ধরো একটা ছোট্ট দুঃখ থাকতে পারে যে আমি ক্লাস 12 পর্যন্ত আমার কোনো একটি ম্যাগনেটিক মানে পেন্সিল বক্স হয়নি। তো এবার এই ছোট ছোট দুঃখগুলো আছে, কিন্তু ছোটবেলাতে ধরো আবার ওই একটি পেন্সিলের উপর একটা রাবার লাগানো, ইরেজার লাগানো, মানে ওই একটি পেয়েছি তাতে একটা মিকি মাউসের ছবি, মানে ওটা বোধহয় জীবনের শ্রেষ্ঠতম উপহার। বা বছরে কেউ যদি কোনো একটি ডেয়ারি মিল্ক দেয়, মানে সেদিন বোধহয় রাত্রিরে ঘুম হবে না, কারণ একটি ডেয়ারি মিল্ক এখন বোধহয় মানে ফ্রিজে ডেয়ারি মিল্ক পড়ে পড়ে পচে, এরকম অনেকের বাড়িতে আছে। মানে এটা তো এখন খুব জলভাত হয়ে গেছে। মানে একটা সময় পটেটো চিপস পাওয়া, মানে পটেটো চিপস তো অরিব্বাস, মুড়ি শসা বাদাম দিয়ে খাবে, পটেটো চিপস আবার কি। আর এখন তো মানে পানের দোকানেও পটেটো চিপস চলে। মানে এই যে জায়গাগুলো পাল্টে যাওয়া, এবং যে কারণে যেটার জন্য অপেক্ষা করে থাকা, এখন আমার মেয়ের কোনো অপেক্ষা নেই।
আমার মেয়ের কিন্তু কোনো অপেক্ষা নেই, সে চাইলেই তার জন্মদিনে তার আত্মীয় স্বজন, তার বাবা মা, তার মানে দাদু দিদা কাকা কাকি মিলিয়ে মানে প্রায় খান পাঁচেক 1.5 মিনিট বা খান 6 1.5 মিনিট তার প্রাপ্তি হয়েই যায়। মানে এই যে অপেক্ষা করে থাকে যে হাফ ইয়ারলিতে অঙ্কতে 95+ পেলে বাবা একটা 1.5 মিনিট দেবে, এইটার কিন্তু তার আর ওই প্রাপ্তির আনন্দটা নেই। এবং ছোট ছোট এইটাই কিন্তু বিষয়গুলো কোথাও না কোথাও, এবং তখন মনে হয় যে মানে এইটা যদি এখন আমি ওকে বলতে চাই, ও বলবে বাবা কি বলছে, মানে এখন কারণ হয়তো সময়টা ওটা প্রায় বোঝার, হ্যাঁ এখনো হয়তো ওর ওটা বোঝার বয়স হয়নি, এখনো বড্ড ছোট। কিন্তু আমি বলছি যদি ও বড় হতো, ওকে যদি বলতাম যে দেখ, তাহলে ও বলতো যে বাবা মানে প্লিজ, মানে এরকম একটা কিছু বলতো। তো এই জায়গাটা কোথাও না কোথাও তো আমার বারবারই মনে হয় যে বোধহয় আমি মেবি আই এম অ্যান আউটসাইডার, মানে এখনো হয়তো, কিন্তু মানে ঠিক আছে, মানে এই ভাবনাগুলো, মানে এই অপেক্ষার আনন্দটা ওর নেই, এটাও তো ওর নেই, মানে এই না পাওয়ার দুঃখটা তো ওর থাকবে, সেটা হয়তো একদিনও বুঝবে। এবং এই যে সবকিছু মিলিয়েই, হ্যাঁ, বদলে যাওয়া মানে থেকে মানে এইগুলোই কিন্তু উপন্যাসে এইভাবে চলে এসছে। চলে এসছে এবং অভিক্রমশ সরে যাচ্ছে যে এই যে একদমই তাই, ছক ছক কেটে দেওয়া বা এই যে একদমই নির্ধারিত একদমই যে তাই, জীবন, কর্ণ সভ্যতার নির্ধারিত যে জীবন, যে এই ঠিক হলে তাই, এই ঠিক তাই। হবে, সেখান থেকে অভিক্রমশ সরে যাচ্ছে। আমার একটা জিনিস জানার খুব ইচ্ছে যে এই যে পরিধির জীবন, এটাকে তো আমরা খুব মানে কেউ কেউ অন্তত পছন্দ করি। আমার এক্ষেত্রে জীবনানন্দের কথা বলতেই হবে, তার উপন্যাসগুলির কথা, বা তার সমস্ত চরিত্রই প্রায় একই রকম, একই আখ্যানে অবস্থান করেছে আর কি। তো এই যাপনটা যদি আমরা পছন্দই করি বা লালনই করি, তাহলে আমরা সেটার প্রতি আরো ঝুঁকতে পারি না কেন? কোথায় গিয়ে আমাদের বিভ্রমটা তৈরি হয়? কেন আমাদের গুলিয়ে দেওয়া যায় আর কি? তার তোমার কারণটা কি জানো তো, দুজনের ধরো যদি, যদি আমরা একটু হ্যাঁ মানে আলোচনা করি। আমি যদি আমার জায়গা থেকে ভাবি যে আমরা কোথাও কোথাও না মানে সেই অর্থে আপোষকামী, মানে ধরো আজকে আমার ধরে নিচ্ছি আমার চাকরি করতে ভালো লাগে না, কিন্তু আমি চাইলেই কিন্তু কালকে চাকরিটা মানে ছাড়তে পারবো না। তার কারণটা হচ্ছে যে সেই চাকরিটার উপর নির্ভরশীল হয়ে আরো 5টা মানুষ বেঁচে আছেন। আচ্ছা, যদি আমি 5 জনের কথা নাই ভাবি, আমি যদি খুব আত্মকেন্দ্রিক হয়েই ভাবি, ধরো একটা সময় কি হতো যে একটা সময় যখন স্কুল কলেজে পড়তাম তখন লাইব্রেরিতে এর ওর কাছে বইপত্র চেয়ে, এবং যদি কখনো খুব প্রিয় কিছু বই হয় তখন সেটা ফটোকপি করে নাও, বা এমনও হয়েছে যে পাতলা কবিতার বই আমি নিজে খাতায় আস্ত বই হাতে লিখে নিয়েছি, হুম, মানে এরকমও হয়েছে। কিন্তু ধরো তারপরে যেদিন থেকে ধরো মানে চাকরিতে একটু স্টেবিলিটি আসে, তখন কি হয়, তখন তাহলে এবার একটু অনলাইনে এই পছন্দের বইটা কিনি যেটা না কেউ পড়তে দেয়নি, যেটা না ওই লাইব্রেরিতে দেখেছি, কিন্তু ওই কবিতার বইটা তো ওরকম করে 7 দিনের জন্য পড়া যায় না, ওটাকে নিয়ে বুকের উপর রেখে রাত্রিবেলা মানে দিনের পর দিন পড়তে হয়। এবার এই যে ধরো আজকে যদি আমি ভাবি যে না আমি কিন্তু মানে চাইলেই মানে যদি চাকরিটা ছেড়ে দিই, তাহলে আমাকে যে জীবনযাপনটা করতে হবে, তাহলে আমি সেই বইগুলো কিনতে পারবো না। আমি যে মানে আমার আজকে যে যাতায়াতের যে সহজ মানে পন্থাগুলো, সেগুলো আমি পাবো না। আমি আমার অনেক ধরো চাইলেই আমার পছন্দের সিনেমাগুলো দেখতে পারবো না, কারণ সেটার জন্যও কিন্তু আমাকে কিছু ব্যয় করতে মানে হবে। আমি কিছু চাইলেই বৈভব তখন, আমরা মানে একদমই মানে তাই, নয় নয় করেও কিছু বৈভব আমরা চাই আর কি, ভেতর থেকেই চাই। একেবারেই তাই, মানে কোথাও না কোথাও। কিন্তু এখন যেটা যে সেটার লিমিটেশন কত, মানে প্রত্যেকটারই তো একটা লিমিটেশন থাকে। যে মানে আজকে ধরো মনে করলাম যে আমার ঘরে এই মুহূর্তে একটা পাখা চলছে, আমার মনে হয় না কালকে পাখাটা লাগবে, মানে একটা পাখাতে হচ্ছে না, আমার বড্ড গরম হয়, আমার 2টো পাখা চাই। কালকে 2টো পাখার পর মনে হবে যে না একটা এসি চাই, এসির পর মনে হবে 2টো এসি চাই, এবং তারপরে মনে হবে যে না এই ঘরটা বড্ড ছোট লাগছে, একটা বড় বড় চাই। মানে প্রত্যেকটার একটা লিমিটেশন আছে। এবার ধরো তুমি সেটা দিয়ে কি করবে এবং কতটা করবে সেটা তোমার হাতে। যেই মুহূর্তে মানুষ সেই লিমিটেশনটা ক্রস করে যায়, তখনই হয়তো একটা সংঘাত আসে, যে চাওয়া এবং মানে করতে না পারা। আর যদি মনে হয় যে সেই চাওয়ার জায়গাটাই বেসিক্যালি খুব কম, যে যেটুকু জমাতে পারলাম তা দিয়ে একটা সিনেমা দেখতে পারলে ভালো, 4টে বই মানে কিনতে পারলে ভালো, বা কিছু না হোক না যদি দেখা যায় যে, হ্যাঁ মানে যে কারণে ধরো এখনো আমি বলছি, এখনো ধরো আমরা মানে রাস্তার মোড়ে চায়ের দোকানে ভাড়ে করে চা খেতে যতটা স্বচ্ছন্দ বোধ করি, ততটা স্বচ্ছন্দ বোধ আমার অন্তত ওই খুব ঝকঝকে ক্যাফেতে বসে হয় না। কারণ আমার সেখানে মানে ওই অস্বস্তির চারপাশটাই তো একটা। দেখতে পারি না এখন। হুম, তাই বলে কি কাফেতে কোনোদিন যাইনি? অবশ্যই গেছি। রেস্টুরেন্টে কি কোনোদিন যাইনি? অবশ্যই গেছি। যাবো অন্তত আরো মানে মানে নিশ্চয়ই যাবো। কিন্তু তা সত্ত্বেও বলছি যে ওই খাবারটা কিনে এনে বাড়িতে বসে পা ছড়িয়ে টিভি চালিয়ে বা গান চালিয়ে বসে বসে গপ্প করতে করতে খাওয়ার যে একটা মজা আছে, সেটাও তো একটা মজা। তো এবার প্রত্যেকটার মধ্যে দেখো, মানে আমি রেস্টুরেন্টে যেতেও চাইছি, আবার আমি বাড়িতেও থাকতে চাইছি, দুটোর মধ্যে সংঘাত আছে, দুটার প্রতি বিরোধ মুহূর্তেই আছে। সংঘাত নিয়েই, মানে আমার অন্তত সংঘাত নিয়েই বেঁচে থাকা। এবং যে কারণে সেই সংঘাতের জায়গাগুলো লেখাতেও ওই জন্য মানে ওইভাবেই এসছে, যে তার মানে কোথাও না কোথাও তাকে মানে তার অবচেতনে কেউ না কেউ হিট করছে, এবং সেই হিট করার কারণে সে সরে আসছে। এবং এর সঙ্গে ধরো মানে ব্যক্তি জীবনে আমিও একটা সময় দীর্ঘ সময় মানে আমার চারপাশ থেকে সরেই ছিলাম। তো সেই সময়টা হয়তো ওই লেখার মধ্যে চলেই এসছে।
তুষ্টিদি, তুমি কিভাবে এই সময়টাকে দেখো? এই যে মানে যদি পদাবলীর প্রবণতার কথাই ধরি, এই যে এত তর্কাতর্কি আমরা করি, এত সময় ব্যয় করি এবং আলটিমেটলি দেখা যায় যে কোথাও পৌঁছতে তো পারি না, উল্টে মনের উপর অনেক চাপ হয়ে যায়, বন্ধু বিচ্ছেদ হয়ে যায়, চেনা সম্পর্কের মধ্যে হয়ে যায়, তা সত্ত্বেও আবার পরের দিন আবার সেই একই কাজ করতে থাকি। আমরা জানি যে এটা আমাদের ক্ষতি করছে, আবার পরের দিন গিয়ে সেই একই কাজটা করছি। মানে এই পুরো ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? কেন আমরা সরতে পারি না, বা যেটা অস্বীকার করলে মনে হয় যে আমরা ভালো থাকবো, সেই অস্বীকার করার জায়গায় পৌঁছতে পারি না? এটা তুমি কিভাবে দেখো? আসলে এর কারণ ওই নিউক্লিয়ার পরিবার, এছাড়া আমি তো কিছুই মনে হয় না। প্রথম কথা, বন্ধু বান্ধব মানে কাজের জগৎ ছাড়া যে পরিবারের ওই 3-4টে লোকের বেশি তো আর সঙ্গ নেই বলতে গেলে, এবং বন্ধু সংজ্ঞাটাই বোধহয় এখন হারিয়ে যাচ্ছে। তো কাকে মানুষ বিশ্বাস করবে, এরকম একটা পরিস্থিতি। আর ওই যে কৌশিকবাবু বললেন ওই চাহিদা, তার না মানে যোগানের অভাব ইত্যাদি, চাহিদার যেহেতু মানুষের শেষ নেই, অতএব ওই টার্গেট ওরিয়েন্টেড একটা, আমাকে আজ ওটা করতে হবে, আমাকে আজ সেটা করতে হবে, এই করতে করতে এই যে একটা স্ট্রেস মানুষ সবসময় নিয়েই নেয় নিজের উপর। তো সেই জায়গা থেকে এসে মানুষ ভাবে যে একটা সোশ্যাল মিডিয়া বোধহয় আমাকে একটু আমার একাকিত্ব কাটাবে, আমাকে একটু রিলিফ দেবে, আমার অবসাদ জায়গা কাটাবে। দিচ্ছে। হ্যাঁ, জায়গা নেই। যেহেতু মানুষ হিসেবে, বন্ধু হিসেবে তার পাশে তখন কেউ নেই। পরিবার ওই একটা বউ বা বর বা ছেলে মেয়ে সবাই কাজে ব্যস্ত, টুকটাক ইত্যাদিতে। অতএব ঠিক মনের কথাটা যেন তাদের সঙ্গে শেয়ার করা যাচ্ছে না। অতএব ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়া। এবার হলো কি, সকলেই যেহেতু কিঞ্চিত জ্ঞান প্রাপ্ত, অতএব বনিবনা না হওয়ার চান্সটা যে ওই এই কারণেই বেড়েছে, যেহেতু সবাই নিজে একা একা তার চারদিকে গন্ডি আটকে দিয়েছে, আদান প্রদান কমে গেছে, এবং সহনশীলতা অত্যন্ত ভাবে কমে গেছে। আমার সবচেয়ে বড় প্রশ্ন একটাই মনে হয়, আমার সঙ্গে তোমার মতের তফাৎ থাকতেই পারে, আমি তোমার মত না মানতেই পারি, আমি থাকাটাই তোমার স্বাভাবিক, নাহলে দুটো মানুষ হবে কি করে আলাদা? একদম বিপরীত কথা বলতেই পারি, কিন্তু তার মানেই আমি তোমার শত্রুপক্ষ নই, আমি অন্য লবির লোক নই। এই জাস্ট এই সিম্পল কথাটাই মানুষ কেন এখন বোঝে না, সব সময় তার হ্যাঁতে হ্যাঁ করতে হবে অথবা নাতে না। আমি ঠিক এই জায়গাটা নিজেকে রিলেট করতে পারি না। আর ঠিক এই এই আমি যেটুকু দেখেছি, ঠিক আমার মতে তুমি থাকো তবে ঝগড়া হবে না, নইলেই দুদিন বাদে আনফ্রেন্ড ইত্যাদি, আমি এভাবেই দেখি। যারা দেখছেন, আমি প্রথমে যে মিলের কথা বলেছিলাম যে দুটোই এরা মূলত কবিতা চর্চা করেন, তার প্রথম গদ্য গ্রন্থ। আজকে এই 42 মিনিট 46 সেকেন্ড 47 সেকেন্ড পেরিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শুধু এই দুটো মিল নেই। এই যে সময়কে চিনে নেওয়া, একটা উপন্যাসের হাত ধরে আর একটা রম্য গদ্য, সেও ফিকশন আর কি, দুটো ফিকশনের হাত ধরে এই যে দুজন গদ্যকার, তারা তাদের সময়কে যেভাবে কি বলবো, নির্মাণ তো বলবো না, তাদের সময়কে যেভাবে রেখেছেন, যেভাবে তাকে তুলে রাখে প্রত্যেকটা সময়ের ভেতর থেকে, যে তাদের জারিত বোধ জারিত যে উপলব্ধিগুলো রেখেছেন, সেগুলো এইভাবে খুঁজে নেওয়া, আশা করি সৃষ্টি সুখে যারা পাঠক, যারা এই দুটো বইয়েরই কাজ প্রায় শেষের দিকে, তো যখন প্রকাশ হবে তখন যারা পড়বেন, তখন এইভাবে সময়কে চিনে নেবেন। আমি আমাদের আড্ডা এবার শেষের পথে নিয়ে যাব। একটা কথা তোমাদের দুজনের ক্ষেত্রে খুব জানতে ইচ্ছে করছে, মানে যেহেতু তোমাদের দুজনকেই আমি কবি বলে চিনি, এবং এটা মানে দুই কবিরই প্রথম গদ্য গ্রন্থ হচ্ছে ফিকশনে। একটা কবির গদ্য বলে একটা কোট আনকোট কথা, শব্দবন্ধ প্রায়শই ব্যবহৃত হয়, এবং আমরাও কখনো কখনো করে ফেলি। এটা এই দোষে দুষ্ট নই এরকম বলতে পারছি না, করে ফেলি কবির গদ্য, কবির উপন্যাস, কবির গল্প ইত্যাদি। তোমরা দুজনে কবিতা লেখো, এবং কবিতার পাশাপাশি অন্যান্য লেখাতেও তোমাদের কলম খুবই সাবলীল আর কি। তোমরা দুজনেই উপন্যাস লিখেছো, একজনের উপন্যাস বেরোচ্ছে, আরেকজনের উপন্যাস ধারাবাহিক বেরোচ্ছে। গদ্য লেখো, কবিতা সংক্রান্ত গদ্য লেখো। তোমরা তোমাদের কাছে এই কবির গদ্য বলে এই যে শব্দবন্ধটা, এটা কিভাবে হাজির হয় বা কিভাবে ধরা দেয়? এবং মানে তোমরা যখন লেখো তখন ওটা কি আদৌ তোমাদের প্রভাবিত করে, না তোমরা ওটাকে প্রত্যাখ্যান করো বা দূরে সরিয়ে দাও? এটা যদি একটু বলো। আমি বলি, হ্যাঁ, কবির গদ্য আমি মানে টার্মটাকেই আমি পছন্দ করি না। প্রথম কথা, আমি মনে করি যখন আমি গদ্য লিখবো তাতে একটু কাব্য ভাব, কাব্য ভাষা থাকবে না। এবং কবিতাটা তো
অন্য জিনিস, সেটা যেমন আসবে তেমনি লেখা। এবার কবিতার নিয়ে গদ্য লেখা বা কোনো কবির কবিতা নিয়ে গদ্য লেখা, সেটাতে অবশ্যই কিছুটা কাব্যিক ধারণা থাকতে পারে। কিন্তু আমি যখন গল্প লিখবো, উপন্যাস লিখবো বা প্রবন্ধ লিখবো বা রম্য লিখবো, তাতে কবির যে ভাষাটা, সেই ভাষাটাকে আমি একেবারেই অ্যালাউ করি না, মানে এবং পছন্দও করি না, সেই রকম লেখা পড়তেও আমি পছন্দ করি না। বেশ, কৌশিক? কৌশিক দা? হুম। মানে যেটা দিদিও বললেন যে কবির গদ্য বলতে ধরো মানে তোমারও মানে সরোজ তুমিও যেটা বললে যে মানে কোনো মানে টেক্সট পড়েই হয়তো তোমার মনে হচ্ছে যে এটা হয়তো কবিতার দিকে বাঁক নিচ্ছে বা কবিতার দিকে বাঁক নিতে পারতো, এবার তাকে জোর করে ঠেলে গদ্যের দিকে পাঠিয়ে দেওয়া হলো। এবার দেখো মানে আমি ছোট্ট করে মানে দুটো উদাহরণ তোমার প্রশ্নটা শুনে মনে হলো যে ধরো তুমি যদি জীবনানন্দের উপন্যাস পড়ো, তুমি তাকে কি বলবে, কবির গদ্য নাকি আসলে মানে মানে সেই অর্থে একটা অদ্ভুত ধরনের উপন্যাসের ফর্ম, যে উপন্যাস লিখতে হ্যাঁ গেলে হ্যাঁ, একদম সেই লেভেলের বুকের পাটা লাগে। ঠিক। আবার ধরো ঠিক। সঞ্জয় মুখোপাধ্যায় যদি তুমি প্রবন্ধ পড়ো, তোমার মনে হবে যে প্রতিটা লাইন ধরে ধরে মানে একদম যে কোনো প্রবন্ধের যে কোনো লাইন ধরে ধরে মনে হবে যে আরে এ তো কবিতাই পড়ছি। মানে তার শব্দচয়ন বলো, তার সেন্টেন্স কনস্ট্রাকশন বলো, আমি সঞ্জয় মুখোপাধ্যায়ের একদম মানে উদাহরণটাই বললাম। মানে যে কারণে এটা যেটা হয় যে তার মানে সেই অর্থে যে মানে কবির গদ্য বলে যে জায়গাটা থাকে, তাহলে বোধহয় আমরা বলতে চাই যে কোথাও না কোথাও তার যে কবিতার যে স্টাইলিস্টিক্স যার সঙ্গে আমরা মানে পরিচিত, কোথাও না কোথাও সেই লেখার স্টাইলটা হয়তো তার মধ্যে ঢুকে যাচ্ছে, সেই লেখাটা অন্য কোনো জায়গাতে আর পৌঁছচ্ছে না। কিন্তু আচ্ছা। কিন্তু এটা তো ঘটনা যে ধরো যিনি লেখেন, যিনি মূলত কবিতাই লেখেন, তার নিজস্ব একটা ভাষা কাঠামো আছে, তার নিজস্ব একটা ইমেজারি আছে। তো যার ফলে তার লেখাতে মানে হয়তো কোথাও না কোথাও অবচেতনে বা সচেতনে সেগুলো ঢুকেই যায়। মানে আমি বলছি যদি সচেতন ভাবেই আমি মানে কথাটা ব্যবহার করি, যে ধরো আমার যে মানে দ্বিতীয় কবিতার বইটি ছিল অন্তর্বর্তী রূপকথার প্রচ্ছদ, তো সেটা যে সময়কালে লেখা, সেটা যেহেতু ওই আমার মানে ধরো তার মধ্যে একটা বড় অংশ আছে যে আমার স্কুল জীবনের শেষ, আমার কলেজ জীবনের প্রথম, মানে সেই সময়টা তার মধ্যে কিছুটা ঢুকে আছে, যদিও লেখা অবশ্যই পড়ে। এবং যে কারণে ইচ্ছে করেই কিন্তু সেই কবিতার মানে সেই বইয়ের কিছু কিছু কবিতার লাইন এর মধ্যে ঢুকে আছে, গদ্য ফর্মেই ঢুকে আছে। যদি কেউ কবিতার বইটা পড়ে থাকে সে লাইনটা আইডেন্টিফাই করতে পারবে না, অন্তত আমি তো পারবো, কিন্তু বাকিদের পক্ষে পারা সম্ভব নয়। তার মানে কোথাও না কোথাও কবিতা কিন্তু এর মধ্যে আছে, কিন্তু সেটা গদ্য ফর্মে আছে। আবার ধরো আমরা যখন টানা গদ্যে মানে সেই অর্থে কবিতা লিখছি, তখন অনেক সময় এমন লাইনও তো আমরা লিখি যেটাকে মনে হয় যে না, এটাকে একেবারেই টানা গদ্যের মতনই লেখা। তো যার ফলে মানে হ্যাঁ, এটা একটা টানা মানে গদ্যে, হ্যাঁ। আমি বলি কৌশিক, টানা গদ্যে যে কবিতাগুলো, সেগুলো কিন্তু কবিতাই, সেগুলো কিন্তু গদ্য নয়। চেহারাটা গদ্যের একদমই বটে, কিন্তু একদমই সেগুলো কবিতা। একদমই একদমই। তো যার ফলে কোথাও না কোথাও একটা সূক্ষ্ম তফাৎ হয়তো থাকে, কিন্তু সেই সূক্ষ্ম তফাৎটা একেবারেই আমার ধারণা যে সেটা পাঠক মানে দীক্ষিত পাঠক তিনি হয়তো পড়ে পড়ে কোথাও না কোথাও তার মতো করে মানে দাঁড় করান। কিন্তু এটাও ঘটনা যে কোথাও না কোথাও অন্তত মানে আমি যে দুটো উদাহরণ বললাম, কোথাও না কোথাও সেই সীমানাগুলো অতিক্রম হয়েও যায়। এবং ঠিক। মানে সেক্ষেত্রে মানে একটা কোথাও না কোথাও যদি দেখা যায় যে মানে এটা আসলে কি জানো তো, যেটা হচ্ছে যে মানে খুব ওয়েল ডিফাইন্ড কোনো জায়গা তো নয়, মানে এটা আমার ধারণা ঠিক ওয়েল ঠিক। ডিফাইন্ড ঠিক। কোনো জায়গা নয়, যে কারণে কতটা কবিতা হলে এটা কবির কবিতাময় গদ্য হবে, আর কতটা মানে গদ্য হলে এটা গদ্যময় মানে গদ্য হবে, সেটাও ব্যাপারটা খুব মুশকিল। মানে এটা আমার মানে মানে এটা কবিতার ক্ষেত্রেও তো আমরা এটা নির্দিষ্ট করে বলতে পারি না যে ঠিক কোন লাইনটা গোটা কবিতার মধ্যে কবিতা আর কোন লাইনটা কবিতা নয়, এটা তো বলা খুব মুশকিল আছে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে হয়তো মানে আমি বলছি আমার দ্বিতীয় লেখাটাতে হয়তো আমি অনেক বেশি চাঁচা ছোলা শব্দ, অনেক বেশি মানে মানে মেদহীন কিন্তু সেন্টেন্স সেটা আরেকটা গদ্য রীতি। একেবারে একটা গদ্য রীতি। কিন্তু মানে আমি খুব মানে সচেতন ভাবে এভাবে ভাবার চেষ্টাও করিনি যে এটা আসলে কবির গদ্য হলো না অকবির গদ্য হলো, যে যখন যেটা লিখছি সেটা আমার কাছে একটা গদ্য, একটা টেক্সট, একটা উপন্যাস। তো সেক্ষেত্রে যদি মানে সেটা কবিতাময় গদ্য হয় তাহলে পাঠক বিচার করবেন। মানে আমি খুব সচেতন ভাবে ওটা নিয়ে ভাবিনি আর কি লেখার সময়। আসলে এই প্রসঙ্গের উত্থাপন এই জন্যই করলাম, কারণ যেহেতু মানে যাদের আগে কবিতা বই হয়েছে তারপরেই যখন তাদের গদ্য বই হয়, তখন একটা কেন জানি না একটা এই তুলনা চলে আসে কবির গদ্য, কবিতাময় গদ্য ইত্যাদি হ্যাঁ, হয়। তো আমার মনে হয় পাঠক যারা পড়বেন এই দুটি বই, তারা এই জায়গাটায় যত্নশীল হবেন যে তিনি কবিতা চর্চা করেন বা কবিতা লেখেন সেটা তো বটেই, সেটা একটা তার নির্দিষ্ট পরিচয় বটে। তো যখন তিনি গদ্য লিখছেন তখন তিনি গদ্য রীতির
সম্পর্কে সচেতন হয়ে এবং তার মতো করেই তার একটা গদ্যরীতি তৈরি করে লিখছেন, এই জায়গাটা বোধহয় মানে সকলেই সচেতন হবেন বা সচেতন হওয়ার প্রয়োজন আছে। বা এটাকে কবির গদ্য বা কবির গদ্য নয় এরকম ভাবে ভাগ করে দেওয়ার কোনো জায়গা নেই, সীমানা না নেই। না তো সেটা যাতে পরিষ্কার থাকে, স্পষ্ট থাকে, সেই জন্যই আমি এই প্রসঙ্গটি তুললাম। মোটামুটি দুটি বই সম্পর্কেই তুষ্টিদির পদাবলী, পদা এবং মাদাম তুর্য এবং লেখকদের মধ্যে যা ডুয়েল লড়াই হয়েছে এবং তার যা কাণ্ড কারখানা সেগুলো আমরা জানবো। কৌশিকদার অন্তহীন বেদনা ঋতু আমার তো একবার পড়তে গিয়ে মনে হয়েছিল উপন্যাসটা বোধহয় শেষ হলো না, কারণ একটা জায়গায় কৌশিকদার লিখেছিলেন যে অন্তহীন বেদনা ঋতুর গান আর এই পথ যদি না শেষ হয় তাহলে যে কি হতো সেটা বলার দায় আর কেউ নিচ্ছে না। সুতরাং উপন্যাসটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে পাঠকের কাছে আরেকটা উপন্যাস শুরু হচ্ছে, এটা চলমান প্রক্রিয়া। আমার পড়তে গিয়ে সেরকম মনে হয়েছে। যারা পরে পড়বেন তারা তাদের মতো করে ইন্টারপ্রেট করবেন, আমাদের জানাবেন। তো আলোচনা আমি মোটামুটি শেষ করব, আমাদের আড্ডা আজকের মতো শেষ করব। দুজনকেই যদি একটু এক কথায় করে কিছু বলো আর কি শেষ করার জন্য। দিদি কৌশিক দা বলো। হ্যাঁ, আচ্ছা, মানে সৃষ্টি সুখের মানে মানে এই সেভাবে তো কোনোদিন মানে এই ফেসবুকে এরকম আড্ডাতে আসেনি। এটা আমার জীবনের প্রথম সকলের সঙ্গে বসা আর কি। মানে দিদির সঙ্গেও মানে দিদির লেখালেখি ফলো করেছি, কিন্তু যেটা হচ্ছে কোনোদিন সামনাসামনি দেখাও হয়নি, আলাপ হয়নি। অন্তত আজকে ভার্চুয়াল মানে উইন্ডোতে আলাপ হলো। এবার হয়তো কোনোদিন মানে এই পথ যদি না শেষ হয় এবং তাই কেমন হতো তুমি বলো তো। এবার যেটা হবে দেখা হয়ে গেলে যে সেটা খুব ভালো হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তো সকলে পড়বেন এবং যেটা হচ্ছে যে মানে আমাদের দুজনের বই পড়বেন এবং সৃষ্টি সুখকে এবং তোমাকে দুজনকেই মানে আন্তরিক ধন্যবাদ এবং সমস্ত পাঠককেও আন্তরিকভাবে নমস্কার। সৃষ্টি সুখের সঙ্গে সম্পর্কটা আমার নতুন না, অনেকদিন হলো। 2017, 18 বা 18-19 পরপর দুটো কবিতার বই ছিল, ব্ল্যাক ফরেস্ট আর এডিসেটের আয়না। হ্যাঁ, কত বছর আমি কোনো বই করিনি, তো এবছর পদা দিয়ে শুরু হলো। তো আশা পদাকে মোটামুটি চেনে সবাই, এবার চিনলেই যে পড়বে পাঠকের ওপর আমি সেই আস্থাটা রাখছি, এইটুকুই বলতে পারি। পদাবলী পড়বেন, ঠিক পাঠকের উপর এই আস্থা তো থাকতেই হবে। ইনফ্যাক্ট আমরা যাই করি না কেন, আপনারা লেখেন, তোমরা লেখো, আমরা প্রকাশ করি, তার পিছনে কাজ করি, সব তো আমি সবসময় একটা কথা বলি, পাঠক ঈশ্বর। পাঠক ঈশ্বর মানে হাইফেন দিয়ে বলি, কেননা আমি তুমিও দেখেছো বইমেলার সময় কত অচেনা অজানা ফেসবুকের বাইরে যারা আমাদের ফ্রেন্ড লিস্টে নেই, ফ্রেন্ড লিস্টে থাকা কয়েকজনই যে বই কিনছে তা তো নয়, তার বাইরেও অনেক অজানা লোক বই কিনে নিয়ে যান, এবং তারা যখন সেই কিনে বইগুলো দেখান যে আপনার বই কিনলাম, এই প্রাপ্তিটা বা অনেক সময় হয়তো দেখলামও না তাকে, পরে কোনো সূত্রে জানতে পারলাম যে আপনার বই কিনেছি, পড়েছি, এই প্রাপ্তির কোনো মূল্যায়ন হয় না। এই জন্যই পাঠককে আমি বই মেলার প্রসঙ্গ তুললে বলে মানে যখন ওই 12টার সময় গিয়ে খুলে বসলাম, তখন হয়তো দু একজন আসেন, হয়তো সারাদিন এরকম 2-3 জনই থাকেন যে এলেন ফাঁকা দেখে একটু খুঁজে এই বইটা ওই বইটা নিয়ে পড়লেন, জিজ্ঞেস করলেন আচ্ছা এর একটা এই বই আগে তোমরা বের করেছিলে না, বা ওই বইটা না এটা এখান থেকে না ওটা ওখান থেকে বেরিয়েছে ইত্যাদি। ভালো লাগে। হয়তো তিনি কিছু কিনলেনই না বা ক্যাটালগ চেয়ে নিয়ে চলে গেলেন, পরে কিনবেন ইত্যাদি জানিয়ে গেলেন, অনলাইনের খোঁজ নিয়ে চলে গেলেন, কিন্তু পাঠককে ভালো লাগে যে তিনি এই খোঁজে আছেন, একটা সার্চ। আমরা তো সবাই এই খোঁজটাতেই থাকি, এই যে সৃষ্টি হচ্ছে, প্রকাশ হচ্ছে, এই কমিউনিকেশনের একটা খোঁজেই থাকি। তিনিও একটা কমিউনিকেশনের খোঁজে আছেন। এটা যত বেশি বেশি করে হতে থাকবে তত মানে সমস্তটাই একটা সার্থকতার দিকে যাবে আর কি। তো ঠিকই, পাঠকই ঈশ্বর, রণজিৎ দাস যেরকম বলেন পাঠকই কবিতা, সেরকমই আর কি। তো আমরা সেই মানে সেই খোঁজ, সেই কমিউনিকেশন, সেই সংযোগ যোগাযোগেরই প্রত্যাশা করে থাকি প্রত্যেকটা প্রকাশের ক্ষেত্রে, নতুন বইয়ের গল্পের ক্ষেত্রে। তা আমাদের নতুন বইয়ের গল্প আজকে এখানেই শেষ করব, এবং যে পাঠক দর্শক যারা দেখছেন তাদের কাছে এটাই প্রত্যাশা থাকবে যে এই বই দুটি যখন প্রকাশিত হবে, মুদ্রিত আকারে প্রকাশিত হবে, তখন তারা কিনবেন, পড়বেন, এবং আজকে আমরা যা আলোচনা করলাম তার সঙ্গে তাদের যা এডিশন, যা মতবিরোধ, যা ভালো লাগা, যা মন্দ লাগা সবাই জানাবেন। তাহলে আজকের আলোচনাটা সেদিন গিয়ে একটা সমাপ্তি পাবে। আজকে আমরা অর্ধেক করে ছেড়ে দিলাম, বাকি অর্ধেকটা আপনার। ভালো থাকবেন সবাই, নমস্কার।